তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট 100% কমনযোগ্য একদম সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব। কারণ কালকে 17 মার্চ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা। আর তোমরা অনেকে চিন্তিত আছো যে বড় প্রশ্ন এবারে পরীক্ষায় আসবে, বড় প্রশ্ন অনেক, আমরা কোন বড় প্রশ্নগুলো সব থেকে গুরুত্ব দিয়ে পড়ব সেইটা নিয়েই আজকের আলোচনা। অর্থাৎ আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিই। তোমরা জানো তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে, 4 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 6 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন লেখা। আর এই 4 নম্বরের প্রশ্ন 3টে হচ্ছে 12 টোটাল, 6 নম্বরের প্রশ্ন 3টে 18, এই টোটাল হচ্ছে এখানে 30 নম্বর। এই 30 নম্বরের আজকে তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব। আবারও বলছি, লাস্ট মিনিট সাজেশন, খুব সংক্ষেপে আলোচনা করব। তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। 1 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে বিপক্ষে যুক্তি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি। এটা প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি আলোচনা করো। 3টে প্রশ্ন তোমাদের আমি এখান থেকে বললাম, তার মধ্যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 3 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন থাকে না। 3 নম্বর অধ্যায় থেকে যা করবে, 3 নম্বর অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্রের সংজ্ঞা এবং গণতন্ত্রের বৈশিষ্ট্য। এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে। আর যদি পারো কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য দেখে যেতে পারো। তবে গণতন্ত্র এখান থেকে করো, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য তোমরা কমন পাবে। 3টে যে তোমাদের 6 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়, এই গণতন্ত্রটা তোমরা এখান থেকে করে নাও, গণতন্ত্র তোমরা কমন পাবে, একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলে। তারপরে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন তৈরি করতে হবে, 4 নম্বর অধ্যায় থেকে একটু বেশি সিলেবাস, এখানে সিলেবাস একটু বেশি, প্রশ্নও তাই একটু বেশি। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণা আলোচনা করো, এটা তোমরা এখান থেকে দেখতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বিবেকানন্দের, ভালো করে শুনবে, বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। দেখো এই যে 4 নম্বর যে অধ্যায়টা আছে, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আশা করি এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পাবে। বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো আর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। এই দুটো ভালো করে করো, এখান থেকে একটা কমন অবশ্যই পাবে। তাহলে আমি কিন্তু তোমাদের খুব বেশি প্রশ্ন বললাম না, 3টে প্রশ্ন অ্যান্সার করতে হবে। সেখানে প্রথম অধ্যায় থেকে আমি বলেছি কি, প্রথম অধ্যায় থেকে বললাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণটা ভালো করে করবে, আইনের সংজ্ঞা উৎস ভালো করে করবে, এটা বললাম। এবং 3 নম্বর অধ্যায়ে যখন গেলাম, 3 নম্বর অধ্যায়ে একটাই প্রশ্ন তোমাদের আমি বলে দিলাম, সেটা কি, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। আর কি বললাম, 4 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন বললাম মোস্ট ইম্পর্টেন্ট, একটা স্বামী বিবেকানন্দ আর একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই 5টা টোটাল প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবারে আসি 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম 2 নম্বর অধ্যায় থেকে আসবে। 2 নম্বর অধ্যায় থেকে করতে পারো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তি, জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তি, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি। এখান থেকে প্রশ্ন অনেক হয়, তবে আমি তোমাকে লাস্ট মিনিট যেহেতু সাজেশন বলছি,
তাহলে তুমি এখান থেকে করতে পারো। আবারও বলে নিয়ে একবার রিপিট করছি, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো, এটা ভালো করে করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর ভালো করে করো। জাতীয়তাবাদের পক্ষে বিপক্ষে যুক্তি ভালো করে করো। আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তি ভালো করে করো। 4টে প্রশ্ন এখান থেকে বলে দিলাম। এবারে তোমার 5 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে মৌলিক অধিকারের চ্যাপ্টার, সেখান থেকে তুমি লিখবে যে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই যে প্রশ্ন, এটা একটু ভালো করে তোমাকে দেখতে হবে। 6টা মৌলিক অধিকার আছে, সেই সংক্ষেপে তোমাকে জানতে হবে, ঠিক আছে। তারপরে মৌলিক অধিকার, তারপরে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই দুটো ভালো করে তোমরা দেখে যাও এখান থেকে। তারপরে তোমাদের এখানে যদি স্বাধীনতার অধিকার আছে, সাম্যের অধিকার আছে, শোষণের বিরুদ্ধে অধিকার আছে, এইসব যদি টুকরো টুকরো প্রশ্ন আসে তাহলে তোমরা করতে পারবে। যদি নাগরিকদের অধিকারগুলো দেখে যাও, এবং আরেকটা কি বললাম, কর্তব্য, ঠিক আছে, এগুলো দেখো এখান থেকে। এবং 6 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং হচ্ছে আরেকটা ওই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কি বোঝো, ভারতে কেন এটা গ্রহণ করা হয়েছে। তাহলে এখানে তোমরা যদি একটু সংক্ষেপে পড়তে চাও তাহলে এটা করতে পারো। 5 নম্বর অধ্যায় থেকে 2টো মাত্র প্রশ্ন তোমাদের আমি বললাম, এবং 6 নম্বর অধ্যায় থেকে 2টো বললাম, তবে 2 নম্বর অধ্যায় থেকে কিন্তু একটু বেশি তোমাদের পড়তে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। চ্যানেলে নতুন এসে থাকলে, যদি ক্লাস ভালো লেগে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তাহলে পরবর্তী তোমরা সেমিস্টারগুলোয় মানে সাজেশান, প্রশ্নের উত্তর, সিলেবাস এখান থেকে তোমরা পাবে, আলোচনা করব।